সিফাতের চালচলন আবিরের একদম পছন্দ না। ছেলেটা যতই ভালো সাজার নাটক করুক না কেন, আবিরের সামনে বারবার ধরা পড়েছে। কিন্তু আলী আহমেদ খানের চোখে সিফাত খুবই ভদ্র ছেলে। আজ সকালে আলী আহমেদ খান ল্যাপটপে সিফাতকে ফ্যামিলি ফটো দেখাচ্ছিলেন। আবির অফিসে ঢুকতে সিফাতের কণ্ঠ কানে আসছে, মেঘ তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। বিয়ে দেননি কেন এখনো? একদিন সময় করে মেঘকে দেখতে যাব, সাথে সবার সাথে পরিচয়ও হয়ে যাবে। আলী আহমেদ খান কথাটা তেমনভাবে গুরুত্ব না দিলেও আবিরের শরীরে রাগে জ্বলছিল। আব্বুর সামনে কিছু বলতে পারছিল না, আবার চুপও থাকতে পারছিল না। তার উপর মিটিং থেকে বের হতেই দেখলো সিফাতের ফোনের স্ক্রিনে আবিরদের ফ্যামিলি ফটোতে থাকা মেঘের ছবিটা বড় করে দেখছে। ওই ছবি দেখে আবিরের মেজাজ তুঙ্গে। রাগে চিৎকার করতেই সিফাত ছবি কেটে দিয়েছে। ইকবাল খান দ্রুত ছুটে আসেন। উনি কিছু না বুঝলেও আবিরের অগ্নিমূর্তি ধারণকৃত রূপ দেখে টেনে হিঁচড়ে আবিরকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। আলী আহমেদ খান তখনও নিশ্চুপ ছিলেন। সবকিছুতেই ওনার মনে হচ্ছিল আবির সিফাতকে জব দিতে নিষেধ করেছিল, আর সেই ক্ষোভেই সিফাতের সাথে রাগারাগি করে। তার উপর আলী আহমেদ খান বলে বসেন সিফাতকে বাসায় থাকার ব্যবস্থা করে দিবেন। এই কথা শুনে আবিরের রাগ 3 গুণ বেড়ে গেছিল। আলী আহমেদ খানের সাথে রাগারাগি করে আবির তখনই অফিস থেকে বেরিয়ে আসছিল। নিজের অফিসে এসে কেবিনে বসার 10 মিনিটের মধ্যে কল আসে। মেঘ শাড়ি পরে বাসা থেকে বেরিয়েছে। একে আব্বুর ওপর মেজাজ খারাপ, সবকিছু মিলিয়ে বিরক্ত। তার উপর মেঘের আকস্মিক কর্মকাণ্ডে অনিচ্ছা সত্ত্বেও প্রেয়সীর কথা ভেবে বেরিয়েছিল। আর এখনো হাসি মুখে মেঘকে সময় দিচ্ছে। তবে সেই বিকেল থেকে ফোন সাইলেন্ট করে রেখেছে। আর যা হবে খান বাড়িতেই হবে। আবির মেঘের সাথে কথা শেষ করে মেঘকে নিয়ে নিচে আসলো। ততক্ষণে স্টাফদের প্রায় সবাই চলে গিয়েছে। মিরাজ আর 2-3 জন ফ্রেন্ড বসে আছে। আবিরদের নামতে দেখে শান্ত কণ্ঠে বলল, ভাইয়া, সবার খাওয়া শেষ। ওনারা যে যার মতো চলে গেছেন। আবির ঠান্ডা কণ্ঠে বলল, আচ্ছা, কিন্তু রাকিবরা কোথায়? মিরাজ রাজভারী কণ্ঠে বলল, রিয়া ভাবি কল দিয়েছিল, উনি বোধহয় অসুস্থ। রাসেল ভাইয়াকে নিয়ে তাড়াহুড়ো করে গেছেন। কল দিয়েছিলাম, রিসিভ করেননি। ও, রাকিবরা খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, সবার খাওয়া হয়েছে। তোমরা খেয়েছো? না ভাইয়া, তোমরা খাওয়ার পর খাবো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, খেয়ে নিলেই পারতে। আবির মেঘকে খাবার রেডি করে দিচ্ছে। আজকের সব খাবার রেস্টুরেন্ট থেকে আনানো। সন্ধ্যার দিকে মিরাজের ফ্রেন্ডরাই খাবার নিয়ে আসছে, সাথে ওয়ান টাইম প্লেট আর গ্লাসও নিয়ে আসছিল। মেঘকেও সেই প্লেটেই খাবার দিয়েছে আবির। মিরাজ আর ওর ফ্রেন্ডরা ছাদে গেছে। মেঘ জিজ্ঞেস করলো, আপনি খাবেন না? খেতে ইচ্ছে করছে না। যতক্ষণ না সবকিছু ঠিকঠাক হচ্ছে ততক্ষণ স্থির হতে পারছি না। মেঘ আবিরের চোখের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, যা হবার হবে। সারাদিন খাননি, আগে খেয়ে নিন, আমি খাইয়ে দেই। আবির আর চোখে তাকিয়ে মৃদু হেসে বলল, বাব্বা, বউ বউ ফিল এসে গেছে নাকি? মেঘ ভেংচি কেটে বলল, দেখি হা করেন। আবির কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নিল। খেতে খেতে তানভীরকে কল দিয়ে কথা বলে নিয়েছে। মিরাজকে আগেই বলেছিল আবিরের শার্ট আর প্যান্ট নিয়ে আসার জন্য। আবির পাঞ্জাবি পায়জামা পাল্টে শার্ট প্যান্ট পরে মিরাজদের থেকে বিদায় নিয়ে রওনা দিল। আজ মিরাজরা এখানেই থাকবে। আগামীকাল তানভীর এসে সবকিছু গুছিয়ে রেখে যাবে। যাওয়ার আগে মেঘ হলুদ আর সাদা সবগুলো গোলাপ একসঙ্গে শপিং ব্যাগে করে নিয়ে গেছে। আসার সময় কিছুটা দূরত্ব থাকলেও এখন বাইকে বসেই মেঘ পেছন থেকে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আবির মুচকি হেসে নিজের এক হাত মেঘের 2 হাতের উপর রেখে উদ্বেগহীন কণ্ঠে বলল, বাসায় উল্টাপাল্টা কিছু বললে এভাবে জড়িয়ে ধরতে পারবেন তো? মেঘ আস্তে করে বলল, দেখা যাক। আপনি পারবেন? আবির মৃদু হেসে বলল, অবশ্যই, আমি একদম কোলে নিয়ে চলে আসব। মেঘ মেকি স্বরে বলে উঠল, আমিও দেখব আপনার কেমন সাহস। ওকে। আবির বাইক স্টার্ট দিল। মেঘ আবিরের প্রশস্ত পিঠে মাথা এলিয়ে আবিরের গায়ের গন্ধ উপলব্ধি করছে। অনেকটা পথ যাওয়ার পর মেঘ আচমকা ডাকলো, আবির ভাই। আবির তৎক্ষণাৎ ব্রেক কষল। বাইক থেকে নেমে মেঘের মুখোমুখি দাঁড়িয়ে গুরুতর কণ্ঠে বলল, কথায় কথায় ভাই বলার অভ্যাসটা ত্যাগ করুন। আমি আপনার ভাই না, ওকে?
মেঘ শান্ত স্বরে শুধালো, ভাই না ডাকলে কি ডাকবো? আবির ডাকবি। মেঘ চোখ বড় করে তাকিয়ে বলল, আমি পারবো না। কেন? স্বামীর নাম মুখে নিতে নেই, আপনি জানেন না? আবির হাসতে হাসতে বলল, হাই রে কুসংস্কার। গত 2 বছরে আবির ভাই ডাকতে ডাকতে কান তবদা করে ফেলছিস, এখন বলতেছিস স্বামীর নাম মুখে নিতে নেই? মেঘ মুখ চেপে শক্ত কণ্ঠে বলল, তখন আপনি আমার স্বামী ছিলেন না, চাচাতো ভাই ছিলেন। বুঝেছেন? বুঝেছি, কিন্তু আর একবার যদি আবির ভাই বলেছিস তাহলে বাম হাতে কানের নিচে এমন থাপ্পড় দিব 3 দিন বেহুশ থাকবি। মেঘ হুংকার দিয়ে বলে উঠল, তাহলে ডাকবো কি আমি? আবির নির্দ্বিধায় বলল, আহিয়া রাব্বু। মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে প্রশ্ন করল, আহিয়াকে? আবির মুচকি হেসে বলল, আমার মেয়ে। হোয়াট? আপনার মেয়ে আসলো কোথা থেকে? আবির দুষ্টামির স্বরে বলল, মেয়ে আমার একার না, আমাদের দুজনের মেয়ে আহিয়া। মেঘ নিজের পেটে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমাদের মেয়ে মানে? আমার তো এখনো বিয়েই হয়নি, মেয়ে কোথা থেকে আসবে? আবির নিঃশব্দে হেসে মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে বলল, আরে বোকা মেয়ে, আমি আমাদের অনাগত সন্তানের কথা বলছি। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে বলল, সি, আপনার কি লজ্জা লাগে না? ওমা, লজ্জা লাগবে কেন? এই যে আজে বাজে কথা বলছেন। হবু সন্তানের কথা বউকে বলতে গেলে যদি লজ্জা পেতে হয়, তাহলে এই নির্লজ্জময় জীবন আমি রাখবো না। মেঘ বিরক্তি ভরা কণ্ঠে বলল, ফাজলামি রেখে তাড়াতাড়ি বাসায় চলুন, আজ বাসায় যে কি হবে দেখা যাবে। আমার আপনার জীবনই ঘূর্ণিঝড়ে উড়ে যাবে, তখন এই আহিয়া আবিয়া হাজার কেঁদেও তার বাপকে পাবে না। আবির 2 আঙুলে আলতোভাবে মেঘের নাক চেপে হেসে বলল, তার মানে আপনি মেনে নিচ্ছেন আহিয়া আমার মেয়ে আর আপনি তার মা? মেঘ ফোঁস করে উঠে আবিরের হাতে চিমটি কেটে বলল, আপনি কি যাবেন? আবির উপ করতে করতে বাইকে বসলো। বাইক স্টার্ট দিতে দিতে তপ্ত স্বরে বলল, অবধ জামাইকে চিমটি কাটা মোটেই ভালো লক্ষণ না। আল্লাহ, বিয়ের খবর নাই আর উনি জামাই জামাই করে বেহুশ হয়ে যাচ্ছেন। আবির গম্ভীর কণ্ঠে বলল, বাসায় মানলে বিয়ে 2-3 দিন পর হবে, আর বাসায় না মানলে রাতেই আপনাকে নিয়ে পালাবো। মেঘ আর কিছু না বলে আবারও আবিরকে জড়িয়ে ধরে বসলো। বুকের ভেতর চাপা কষ্টগুলো প্রকাশ করতে পারছে না। আজ বাসায় কি হতে চলেছে সেসব ভেবে আটকে উঠছে বারবার। দীর্ঘ সময় পর মেঘ আবিরের পিঠে মাথা রেখে আস্তে করে ডাকলো, এই যে। আবির নিরুত্তর। মেঘ আবারও ডাকলো, এই যে শুনছেন? আবির এবারও নিরুত্তর। মেঘ গলা খাকারি দিয়ে মায়াবী কণ্ঠে বলল, আহিয়ার আব্বু? আহিয়ার আম্মু বলো। মেঘ উদাসীন কণ্ঠে শুধালো, আমার জন্য এত কিছু করলেন, অথচ একবারের জন্য আই লাভ ইউ বা ভালোবাসি বললেন না কেন? ভালোবাসি না বললে কি ভালোবাসা যায় না? দুজন দুজনের অনুভূতি বুঝতে পারাটা কি ভালোবাসা নয়? দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতে চাইলে ভালোবাসি শব্দটা কি বলতেই হবে? মেঘ উত্তর খুঁজে পেল না। সত্যিই তো, একজন আরেকজনের অনুভূতি বোঝা, পাশে থাকা, চাওয়া পাওয়ার মূল্যায়ন করা, দুজন দুজনকে সম্মান করা, এগুলোই তো ভালোবাসার প্রতীক। মুখ ফুটে ভালোবাসি না বলেও বাবা মায়ের আমৃত্যু সন্তানদের নিঃস্বার্থভাবে ভালোবেসে যান। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হিসেবে সারা জীবন পাশে থাকেন। ভাই বোনের সম্পর্কেও কেউ কাউকে ভালোবাসি বলে না, অথচ কারো কোনো সমস্যা হলে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। তবে কেন ভালোবাসি কিংবা আই লাভ ইউ শোনার এত প্রবণতা সবার মাঝে? প্রতিনিয়ত ভালোবাসি বললেই কি সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া যায়? মেঘ আবিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আর কিছু বলার বা শোনার ইচ্ছে নেই মেঘের। বাসার কাছাকাছি আসতে বেশ কিছুটা সময় লেগেছে। বাসা থেকে কিছুটা দূরে বাইক থামিয়ে দুজনেই নামলো। পরপর কল দিল তানভীরকে। তানভীর অনেকক্ষণ অপেক্ষা করে কিছুক্ষণ হলো একটা কাজে গেছে, আসতে একটু সময় লাগবে। কয়েক ঘন্টা শাড়ি পরে হাঁটাচলা করায় শাড়ি যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। আবির মেঘের শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, একা যেতে পারবি নাকি তানভীর আসা পর্যন্ত অপেক্ষা করবি? যেতে পারবো। শোন, কারো সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন নেই, সোজা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিবি। আচ্ছা, যাবো এখন। মেঘ গোলাপগুলো হাতে নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছে।
আবির নিষ্পলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। মেঘ কিছু দূর যেতেই আবির উচ্চস্বরে ডাকলো, মাহাদিবা খান মেঘ। মেঘ সহসা থমকে দাঁড়িয়ে পেছন ফিরল। আবির পূর্বের ন্যায় আবারও বলল, সাজ্জাদুল খান আবিরের মিসেস হবার প্রস্তুতি নিন। খুব শীঘ্রই আপনি আমার বেগম হচ্ছেন। মেঘ অবাক লোচনে তাকিয়ে নিঃশব্দ হাসল। হাত নেড়ে বিদায় দিয়ে সামনে ঘুরল। এক পা বাড়াতে আবির উদ্যত কণ্ঠে আবার বলল, আই লাভ ইউ মেঘ, আই লাভ ইউ ইনফিনিটি। মেঘ অতর্কিতে ঘুরে দাঁড়ালো, আশ্চর্য নয়নে তাকালো আবিরের মুখের দিকে। আই লাভ ইউ শোনার অনুমাত্র ইচ্ছেও মেঘের ছিল না। অনাকাঙ্ক্ষিত কথাটা শুনে নিজের আবেগ আটকে রাখতে পারল না। এক ছুটে গিয়ে জড়িয়ে ধরল আবিরকে। আহ্লাদি কণ্ঠে বলল, আই লাভ ইউ ইনফিনিটি। আবির মেঘের মুখটা তুলে কপাল বরাবর চুমু খেয়ে শান্ত স্বরে বলল, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আমি তো ভালোবাসি তোকে। মেঘের বিস্মিত আখি যুগল আবিরের চোখে নিবদ্ধ। ফাঁকা রাস্তা, কিছুটা দূরে থাকা ল্যাম্পপোস্টের আলো আবিরের শ্যামলা চেহারায় পড়েছে। মেঘ সেই মায়াময় আদলে তাকিয়ে থেকে আনমনে বলে উঠল, আপনি এত কিউট কেন? আবির মৃদু হেসে বলল, এখন কিন্তু শাস্তি দিব। মেঘ তৎক্ষণাৎ আবিরকে ছেড়ে কিছুটা সরে দাঁড়ালো। পরপর থমথমে কণ্ঠে শুধালো, ভালোবাসি বলবেন না তো এখন কেন বললেন? আবির তপ্তস্বরে বলল, আমি তোর কোনো ইচ্ছে অপূর্ণ রাখবো না তাই। মেঘ অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, আমার খুব ভয় হচ্ছে। আবির হিজাবের উপর দিয়ে মেঘের দুগালে হাত রেখে চাপা স্বরে বলল, আমি আসি তোর পাশে। ভয় কিসের? আমি বেঁচে থাকতে তোর উপর একটা আঁচড়ও পড়তে দিব না। মেঘ আবিরের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবির কিছুক্ষণ দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে রইল। মেঘের সামনে কিছু প্রকাশ করতে না পারলেও আবিরের বুকের ভেতর ভয়ঙ্কর তোলপাড় চলছে। কি হবে বা হতে চলেছে সেসব ভেবেই গলা শুকিয়ে যাচ্ছে। মনে আতঙ্ক বাসা বেঁধেছে অনেক আগেই। তার উপর দুপুরে আব্বুর সাথে রাগারাগি করে অফিস থেকে বেরিয়েছে। সারাদিন আব্বুর ফোনটা পর্যন্ত রিসিভ করেনি। মেঘ বাসায় ঢুকে গেছে। আবির পকেট থেকে ফোন বের করতেই দেখলো আলী আহমেদ খানের কল আসতেছে। আবির এবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কলটা রিসিভ করলো। আবির কিছু বলার আগেই আলী আহমেদ খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, আবির, তুমি কি শুধরাবে না? কলের পর কল দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছি, অথচ তোমার কোনো খবর নেই। এত কিসের রাগ তোমার? আবির শান্ত স্বরে বলল, বলুন। আমি কি বলবো? কি বলতে বাকি রেখেছো তুমি? রাজশাহীর অফিসে সমস্যা হয়েছে। বিকেলের দিকে খুব মারামারি হয়েছে। এখনো পরিস্থিতি ভালো না। তোমার চাচুর শরীর খারাপ, অফিসেই আসেনি। এদিকে তুমি সারাদিন ধরে রাগ করে বসে আছো। বাধ্য হয়ে এখন আমাকেই যেতে হচ্ছে। আবির উত্তেজিত কণ্ঠে বলল, আপনি যাচ্ছেন মানে? আপনাকে কোথাও যেতে হবে না, আমি এখনই আসছি। আলী আহমেদ খান রাগান্বিত কণ্ঠে বললেন, ব্যবসা যেহেতু আমার, সব দায় তো আমারই। মরি আর বাসি, ব্যবসাই করে যাব। তোমরা তোমাদের রাগ নিয়ে থাকো। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপনি কোথায় আছেন? বাস স্ট্যান্ডে। আমি আসতেছি এখনই। আসতে হবে না, আসতেছি আমি। এদিকে মেঘ শাড়ির আঁচলের নিচে ফুল আর আংটি পরিহিতা হাত লুকিয়ে বাসায় ঢুকলো। রান্নাঘরে মালিহা খান আর আকলিমা খান কাজ করছেন, আর কেউ নেই। এই সুযোগে মেঘ দ্রুত চলে যাচ্ছে। মালিহা খান অকস্মাৎ মেঘকে দেখে ডেকে উঠলেন, শাড়ি পরে কোথায় গিয়েছিলি তুই? এত রাত করে বাসায় আসছিস কেন? মেঘ ছোট করে বলল, ঘুরতে গিয়েছিলাম। মেঘ আর কোনো কথা না বলে দ্রুত নিজের রুমে চলে গেছে। একদম শাওয়ার শেষ করে বিছানায় শুয়েছে। বন্যার কথা মনে হতেই সঙ্গে সঙ্গে বন্যাকে কল দিল। আজকের সব ঘটনা একে একে বলছে। আবির দ্রুত বাস স্ট্যান্ডে পৌঁছালো। আলী আহমেদ খান ব্যাগ নিয়ে বেঞ্চে বসে বসে চা খাচ্ছেন। আবির সামনে গিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আব্বু, আপনি বাসায় যান, আমি যাচ্ছি। এভাবে কিভাবে যাবে? বিকেল থেকে অনবরত কল দিচ্ছি তোমাকে। ইকবাল এমনকি মোজাম্মেলকে দিয়েও কল দিয়ালাম। আর তুমি কি করলে? কল রিসিভ করার প্রয়োজন মনে করলে না। এখন এসে বলছো তুমি যাবে? মজা করছো? সরি আব্বু, আর এমন হবে না। আলী আহমেদ খান রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিলেন, এখন সরি বলতে হবে না। যাও, রাগ করে গাল ফুলিয়ে বসে থাকো। প্রয়োজনে 7 দিন বসে থাকো। আমি চলে যাচ্ছি, তোমাকে আর কেউ বিরক্ত করবে না। আবির শীতল কণ্ঠে বলল, সরি আব্বু, আর এমন করব না। রিয়েলি সরি। এই আমি কানে ধরছি।
আলিয়া আহমেদ খান চায়ের কাপ রেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে আবিরের হাত আটকে বললেন, কানে ধরতে হবে না। বাবা মায়ের কাছে সন্তানের হাজারটা ভুলও কিছুই না। আবির মলিন হেসে বলল, রাজশাহী আমি যাচ্ছি, আপনার এই শরীর নিয়ে এতদূর যেতে হবে না। তুমি তো জামা কাপড় পর্যন্ত নিয়ে আসোনি, কিভাবে যাবে? দুই একটা জামা কাপড় কিনে নেব, সমস্যা নেই। তোমার বাইক কি করবা? তানভীর এসে বাইক আর আপনাকে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমি ওকে কল দিচ্ছি। ঠিক আছে, যাও। কিন্তু আজকের ঘটনার মতো যদি ওখানেও কারো সাথে রাগারাগি করেছো আর আমার কানে খবর আসছে, তাহলে তুমি কানে ধরেও মাপ পাবে না, এই আমি বলে দিলাম। আবির ধীর কণ্ঠে বলল, কারো সঙ্গে রাগারাগি করব না, কিন্তু আমি ফেরার পর আপনার সাথে আলাদাভাবে কথা বলতে চাই। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, হ্যাঁ, কি বলবা এখনই বলো। আবির মৃদু স্বরে বলল, এখন না, রাজশাহী থেকে এসে বলবো। আচ্ছা, তোমার ইচ্ছে। ওখানে যদি বেশি সমস্যা হয় তাহলে জানিও। মোজাম্মেলের শরীর ভালো হলে ওকে পাঠাবো। আচ্ছা। বাস ছাড়ার সময় হয়ে যাচ্ছে। আবির টিকিট নিয়ে বাসে উঠে বসেছে। তানভীর এসেছে অনেকক্ষণ পর। আবির রাজশাহী যাচ্ছে দেখে তানভীর থম মেরে দাঁড়িয়ে আছে। বড় আব্বুর সামনে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিয়েছে। আলী আহমেদ খান তানভীরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, চলো এখন। তানভীর ভারী কণ্ঠে বলল, জি। আবিরের বাস ছাড়ার কিছুক্ষণ পরে আবির মেঘকে কল দিল। মেঘ বন্যার কল কেটে দিয়ে আবিরের কল রিসিভ করে চিন্তিত স্বরে জানতে চাইল, কোথায় আপনি আর কখন আসবেন? আবির ধীর কণ্ঠে বলতে শুরু করলো, আমাকে ইমার্জেন্সি কাজে রাজশাহী যেতে হচ্ছে। বাস অলরেডি ছেড়ে দিয়েছে। তোকে যা বলি একটু শোন। হাতের আংটিটা খুলে কোথাও লুকিয়ে রেখে দে, আমি আসলে আবার পরিয়ে দিব। আর এই 2-3 দিন খুব বেশি সাবধানে থাকবি। প্রয়োজনে সারাদিন ঘুমাস, তবুও বাসার কারো মুখোমুখি হোস না। বাসায় কোনো মেহমান আসলে বা তোকে দেখার নাম করে কেউ আসলে তুই ভুলেও সামনে যাস না। আর অবশ্যই আমাকে জানাবি। সামান্য কোনো বিষয়েও বাড়াবাড়ি করতে যাস না। সামান্য কোনো কারণে তোর গায়ে যেন কোনো আঁচড় না পড়ে। যেভাবে রেখে গেলাম 3 দিন পর যেন সেভাবেই পাই। একটা কথা মনে রাখিস, তোর কিছু হলে আমি সত্যি মরে যাব। আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি। ঢাকা রাজশাহীর মহাসড়কে প্রদীপ্ত সড়কবাতির অতিশয় আলোর ভিড়েও আবিরের মনে উদ্দীপ্ত চাঁদের পানে চেয়ে আছে। অদৃষ্ট অভিসংখ্যায় আবিরের ভ্রুযুগল কুঁচকে আছে, চেহারায় লাবণ্য ফিকে হয়ে গেছে। আকাশের ঔজ্জ্বল্য চাঁদে আনমনেই নিজের চাঁদকে খুঁজছে। হৃদয়ের মণিকোঠায় সংগোপনে আত্মতায় রাখা প্রিয়তমাকে মনের কথা জানিয়ে এখন নিজেই কুণ্ঠিত হচ্ছে। মেঘকে আংটি খুলে রাখতে বলেছে ঠিকই, কিন্তু মেঘ যে আংটি খুলে রাখার মেয়ে না, এটাও আবিরের অজানা নয়। গত বছরের দেয়া ডায়মন্ড রিংটা প্রথম আঙুল থেকে খুলতেই চাইতো না। আকলিমা খান, হালিমা খানরা কয়েকবার জিজ্ঞেস করেছেন, এটা কিসের রিং, কে দিয়েছে, ডায়মন্ড কিনা। আবির আর তানভীর বহু কষ্টে এই সিচুয়েশন সামলেছিল। তখন অনেক মেয়েকে বুঝিয়ে আংটি খুলিয়ে রাখতে সক্ষম হয়েছিল। তবে এবার আর সেই সামর্থ্য নেই। মেঘের মনে এখন আর কোনো দ্বিধা নেই, নেই কোনো আতঙ্ক। অথচ আবিরের পরিশ্রান্ত মস্তিষ্কের আতঙ্ক ক্রমে ক্রমে বেড়েই চলেছে। ভেবেছিল আজ বাসায় কথা বলে যা হোক সিদ্ধান্ত নিয়ে নিবে, কিন্তু পরিস্থিতি যে তার অনুকূলে ছিল না। আবিরের এখন সবচেয়ে বড় ভয় সিফাত নামক ছেলেটাকে নিয়ে। নিজের গ্রামের ছেলে বলে আলী আহমেদ খান তাকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছেন। তার ছোটখাটো ভুল, খারাপ দৃষ্টি, বাজে আচরণ কোনো কিছুই যেন চোখে পড়ে না তা উনার। নির্ঘুম রাত কাটিয়ে ভোরের আলো ফুটতেই আবির রাজশাহী পৌঁছেছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে 9টার পরপর মেঘকে কল দিতে দিতে রেডি হতে লাগলো। পরপর দুবার কল করেছে, কিন্তু রিসিভ হয়নি। এদিকে আবির এসেছে শুনে অফিস থেকে বারবার কল আসতেছে। আবির তাড়াহুড়ায় অফিসে চলে গেছে। তানভীর সকাল সকালে উঠে ফ্রেশ হয়ে স্প্যারোজ ড্রিম হাউসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গতকাল আবিররা যা কিছু অগোছালো রেখে আসছিল সব গোছাতে হবে, বাসা পরিষ্কার করতে হবে। তাছাড়া বাসার কিছু কাজও বাকি ছিল, সেগুলোও করাতে হবে। কাজ শেষ করতে কমপক্ষে 12টা-1টা বেজে যাবে। এদিকে বন্যা ক্লাসে একা একা ঝিমাচ্ছে। মিষ্টি, সাদিয়া, মেঘ কেউই আজ ক্লাসে আসেনি, তাই খুব বোরিং লাগছে।
মিনহাজদের সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। ক্লাস শেষে সবার আগে বের হয়ে কিছু দূর এগোতেই একটা ছেলেকে দেখলো। পেছন থেকে দেখতে অবিকল তানভীরের মতো। বন্যা আনমনে হেসে এগিয়ে গেল সেদিকে। পরশুদিন রাতে প্রায় ৩টা পর্যন্ত তানভীরের সাথে কথা হয়েছিল বন্যার। পুরোটা সময় মেঘ আর আবিরকে নিয়েই কথা হয়েছিল। ওদের কথা শেষ করে তানভীর যেই বন্যাকে নিজের কথা বলতে যাবে, ততক্ষণে বন্যা অর্ধঘুমে তলিয়ে গেছে। তানভীর দু একবার মৃদুস্বরে ডেকেছে। বন্যা ঘুমের ঘরে শুধু হু হু করছিল। তারপর বন্যার আর কিছুই মনে নেই। গতকাল সারাদিনে একবার তানভীরের সাথে কথা হয়েছিল, সেটাও মেঘের ব্যাপারে। মেঘকে সবকিছু বলে দিয়েছে কিনা সেটাই শুধু জিজ্ঞেস করেছিল। বন্যা হ্যাঁ বলায় তানভীর রাগী স্বরে বলেছিল, আমি শুধু তোমাকে জানিয়েছি, আর তুমি না বুঝে সেটা বনুকে বলে দিলা। সকালে উঠে আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে। সেই যে কল কেটেছিল, এখন অবধি তানভীরের কোনো কল বা মেসেজ আসেনি। বন্যা ভেতরে ভেতরে কষ্ট পেলেও সেটা প্রকাশ করতে পারছে না। তানভীরকে কল দেওয়ার সাহসও পাচ্ছে না। বন্যা ছেলেটার কাছাকাছি গিয়ে পেছন থেকে ডাকলো, শুনছেন? ছেলেটা পেছন ঘুরতেই বন্যা রীতিমতো বিষম খেয়ে উঠেছে। ছেলেটা মলিন হেসে বলল, জি বলুন। বন্যা কাশতে কাশতে বলে উঠল, সরি ভাই, সরি সরি, আমি অন্য কেউ ভেবেছিলাম। সেই ছেলেটার পাশ থেকে আরেকটা ছেলে একটু রাগে স্বরে জিজ্ঞেস করলো, কোন ইয়ার, কোন ডিপার্টমেন্ট? বড় ভাইদের ডেকে আবার সরি বলছো? বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, বোটানি, সেকেন্ড ইয়ার। কোথাও কি লেখা আছে বড় ভাইদের ডাকা যাবে না? আমি অন্য একজন ভেবে ডেকেছিলাম, যেহেতু উনি সে না, তাই সরি বলেছি। ইচ্ছেকৃত ভাই ডেকে সরি বলতে আসিনি। মুখে মুখে কথা বলছো আবার, এই জন্যই বলি, মেয়ে মানুষ আসলেই ভেজাল। বন্যা একটু রাগী স্বরে বলল, আজব মানুষ তো। বন্যা যেই ছেলেকে ডেকেছিল, ওই ছেলে এবার দুজনকে থামিয়ে বন্যাকে উদ্দেশ্য করে বলল, সরি, ওর কথাই কিছু মনে করো না আপু। বেচারা 3 দিন হলো ব্রেকআপ হয়েছে, সেই কষ্টে এমন করতেছে। বন্যা মুখ ফসকে বলে ফেলল, ঠিকই আছে, মেয়েদের সাথে এমন আচরণ করলে ব্রেকআপ হবেই। দুজনই কপাল কুঁচকে রাগি রাগি ভাব নিয়ে বন্যার দিকে তাকিয়ে আছে। বন্যার মনের কথা মুখ ফসকে বেরিয়ে গেছে এটা বুঝতে কিছুটা সময় লাগলো। সঙ্গে সঙ্গে বন্যা মুখ চেপে পালালো। মিনহাজ আর তামিম এগিয়ে এসে চিন্তিত স্বরে জানতে চাইলো, এভাবে ছুটছিস কেন, আর ছেলেগুলোই বা কে? বন্যা নিজের কপাল চাপড়ে থমথমে কণ্ঠে বলল, আমি ভাবছিলাম উনি। মিনহাজ কিছুটা ভাব নিয়ে জিজ্ঞেস করলো, উনিটা আবার কে? বন্যা লাজুক হেসে বলল, আমার ননদের একমাত্র ভাই। দুজন মেকি স্বরে একসঙ্গে বলে উঠল, ও। বন্যা রাগী স্বরে বলল, ফাজলামো করিস না। মিনহাজ হেসে জিজ্ঞেস করলো, তানভীর ভাইয়াকে মিস করছিস? বন্যা এপাশ ওপাশ মাথা নাড়ল, মুখে কিছুই বলল না। তামিম স্বাভাবিক কণ্ঠেই বলল, মিস করছিস না বলেই তো চোখের সামনে শুধু ভাইয়াকেই দেখিস। বন্যা আস্তে করে বলল, আমার মনে হয়েছিল উনি। মিনহাজ ধীর কণ্ঠে বলল, প্যারা নিও না ভিটু, ভাইয়া আসতেছে। বন্যা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, উনি আসবে সত্যি? তামিম মিনহাজের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, দেখছিস, এই বলছে মিস করে না। যেই আসতে শুনেছে অমনি লাফাই উঠছে। মেয়ে মানুষ, বুক ফাটবে তবুও মুখ ফুটবে না। বন্যা ঠোঁট ফুলিয়ে বলল, এখন বল, উনি সত্যি আসবেন কিনা? উনি না আসলে আমি বাসায় চলে যাব, বিকেলে টিউশন আছে। তামিম ঠোঁট বেঁকিয়ে নিরেট কণ্ঠে বলল, আমরা এত কিছু জানি না, নিজের দরকার নিজে কল দিয়ে দেখেন। আমাদের কাজ আছে, আসছি। মিনহাজ আর তামিম চলে যাচ্ছে। বন্যা আশপাশ তাকিয়ে দেখলো, ওই ছেলেগুলোকেও আর দেখা যাচ্ছে না। এদিকে তানভীর আসবে কিনা এটাও বুঝতে পারছে না। বন্যা এক জায়গায় বসে সাহস করে তানভীরের নাম্বারে কল দিল। তানভীর কল রিসিভ করে শান্ত কণ্ঠে জানতে চাইল, কি করছো? বন্যা শীতল কণ্ঠে বলল, অপেক্ষা। তানভীর হেসে বলল, আর একটু অপেক্ষা করুন, রাস্তায় আসি। বন্যা নিঃশব্দে হেসে কল কেটে দিয়েছে। প্রায় 30 মিনিট হয়ে গেছে বন্যা অপেক্ষাই করছে। বারবার ফোন বের করছে, কিন্তু কল দিতে পারছে না। অকস্মাৎ আগে দেখা হওয়া দুটো ছেলের মধ্যে এক ছেলে হাতে জবা ফুল নিয়ে এসে বন্যার সামনে ধরল। বন্যা কপাল কুঁচকে বলল, আমাকে ফুল দিচ্ছেন কেন? ছেলেটার ঠোঁট খানিক প্রশস্ত হলো, মৃদুস্বরে বলল, আগে নাও তারপর বলছি। বন্যা রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আজব তো, আমি কেন ফুল নিব?
এর মধ্যে তানভীর এসে ওই ছেলের হাত থেকে ফুলটা টেনে নিয়ে হুঙ্কার দিয়ে উঠল, ওকে ফুল দেওয়ার সাহস কিভাবে হলো আপনার? ছেলেটা থতমত খেয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো। বন্যা নিভু নিভু চোখে তানভীরকে দেখছে। তানভীরের রাগান্বিত চেহারার পানে তাকানো যাচ্ছে না। বন্যা বারবার পল্লব ঝাপটে ঘন ঘন শ্বাস ফেলছে। তানভীরের মতো দেখতে ছেলেটা কোথা থেকে দৌড়ে এসে বলল, সরি ভাইয়া, কিছু মনে করবেন না প্লিজ। আসলে কিছুক্ষণ আগেই আপু আমার বন্ধুকে বদদুয়া দিয়েছিল। আপুর বদদুয়া উল্টো ফলে গেছে, এই খুশিতেও ফুল দিতে আসছে। তানভীর কণ্ঠস্বর তিনগুণ ভারী করে জানতে চাইল, কিসের বদদুয়া? ছেলেটা ধীর কণ্ঠে বলল, আপু বলছিল আমার আচরণের জন্য আমার ব্রেকআপ হবেই। আপু কথাটা বলেছে 1 ঘন্টাও হয়নি, তার মধ্যে আমার গার্লফ্রেন্ড নিজে থেকে এসে আমার সাথে কথা বলছে। গত 3 দিনে যে মেয়ে আমার দিকে তাকিয়েও দেখেনি, সে আজ নিজেই চলে আসছে। সেই খুশিতে আপুকে ধন্যবাদ দিতে আসছি। ওই যে আমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তানভীর অর্ধেক নষ্ট হওয়া ফুলটা ছেলেটার হাতে দিয়ে কটমট করে বলল, ফুল দিতে মন চাইলে নিজের গার্লফ্রেন্ডকে দিন, অন্য কাউকে দিতে আসবেন না। তানভীর বন্যার হাতটা শক্ত করে ধরে গম্ভীর কণ্ঠে বলল, চলো। বন্যা অনিমেষ আখিতে একবার তানভীরকে দেখছে, আবার নিজের হাতের দিকে তাকাচ্ছে। বাইকের সামনে গিয়ে থেমে বন্যার হাত ছেড়ে গুরুতর কণ্ঠে বলল, ভার্সিটিতে কি এসব করতে আসো? মানুষকে ব্রেকআপ নিয়ে বদদুয়া দাও? না, উনি বাড়াবাড়ি করছিলেন তাই। তানভীর অগ্নিদৃষ্টিতে সেদিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, কি করেছে তোমার সাথে? বন্যা তড়িৎ বেগে বলে উঠল, না না, ওরকম কিছু না। উনি মেয়েদের নিয়ে আজে বাজে কথা বলছিল, তাই রাগ উঠে গেছিল। তানভীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে প্রশ্ন করল, তোমার রাগও হয়? বন্যা নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, না, আমার আবার কিসের রাগ? রাগ তো সব আপনাদের। আপনার বোনের রাগ দেখতে দেখতে এত বড় হয়েছি, তার মন মতো কিছু না হলেই ফোঁস করে ওঠে। ইদানিং আপনাদের দেখছি। তানভীর গলা খাকারি দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুমি যেমন ভাবছো আসলে তেমন না। আমি খুব ভদ্র ছেলে। কথাটা বলে তানভীর মৃদু হাসলো। বন্যা ভ্রু উঁচিয়ে ওষ্ঠ বেঁকিয়ে নিরেট কণ্ঠে বলল, ও আচ্ছা তাই নাকি? আমি তো জানতামই না। বন্যার ভাবভঙ্গি দেখে তানভীর উদাসীন কণ্ঠে বলল, তুমি তো আমার সম্পর্কে কিছু জানোই না, আর জানতেও চাও না। বন্যা বিপুল চোখে তাকিয়ে পরপর জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? এই যে দেখেছো, আমি বুঝাতে চাই অ, আর তুমি বুঝো ক। তানভীর অন্যদিকে তাকে গম্ভীর কণ্ঠে বলল, আমি শুধু শুধু এতটা পথ পেরিয়ে আসছি। বন্যা মুচকি হেসে বলল, আসলেই আপনি না আসলে কি সুন্দর জবা ফুলটা এখন আমার হাতে থাকতো। তানভীর কপাল কুঁচকে বাইকে বসে রাগান্বিত কণ্ঠে বলল, বসো। কেন? বসতে বলছি। বন্যা চুপচাপ উঠে বসলো। তানভীরের কাঁধে হাত রাখতে গিয়েও লজ্জায় হাত রাখতে পারল না। তানভীর মিররে সেই দৃশ্য দেখে মুচকি হাসলো। জনশূন্য একটা রোডে এসে বাইক থামালো। বন্যাকে দাঁড় করিয়ে তানভীর একটা গলিতে ঢুকলো। 5 মিনিটের মধ্যে জবা গাছের ডাল সমেত অনেকগুলো লাল টকটকে জবা ফুল নিয়ে হাজির হলো। বন্যা বিপুল চোখে তাকিয়ে আছে, নিরুদ্বেগ সেই চাহনি। এই চোখের ভাষা বোঝার সাধ্য কারো নেই। এভাবে তাকানোতে বন্যার থুতনিতেও ভাঁজ হয়ে গেছে। তানভীর গভীর নেত্রে বন্যার দিকে তাকিয়ে বরাবরের মতো ভারী কণ্ঠে বলল, এই নাও তোমার জবা ফুল। বন্যার দৃষ্টি তখনও তানভীরের চোখের দিকে। বন্যা ভ্রু কুঁচকে বলল, আমি কি আপনার কাছে ফুল চেয়েছি? চাওনি, কিন্তু মানুষের থেকে নিতে পারোনি বলে আফসোস তো ঠিকই করছিলে। আমি তখন মজা করেছিলাম। তানভীর মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে তপ্তস্বরে বলল, এমন মজা কখনো করো না যেটা অপর মানুষের হৃদয়ে আঘাত করে। তানভীরের হঠাৎ পরিবর্তন দেখে বন্যা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে রইল। নিজেই হাত বাড়িয়ে ডালগুলো হাতে নিল। পরপর বাইকে বসে বরাবরের মতো সুপরিচিত জায়গায় এসে বসলো। তানভীরের সাথে একা বের হলে তানভীর সবসময় এখানেই নিয়ে আসে। দুজন মুখোমুখি বসা, কারো মুখে কোনো শব্দ নেই। বন্যা শান্ত কণ্ঠে শুধালো, আপনি কি রেগে আছেন? না। বন্যা ঠাট্টার স্বরে বলল, মিথ্যা কথা বললে আপনাকে খুব সুন্দর লাগে। তানভীর ভ্রু কুঁচকে চোখ ছোট করে তাকিয়ে বলল, ও, তার মানে এমনিতে ভালো লাগে না? বন্যা ঢোক গিলে কথা কাটানোর জন্য উষ্ণ স্বরে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? বাসায়। কি করে? ঘুমাচ্ছে বোধ হয়। আবির ভাইয়া কোথায়? রাজশাহী। বন্যা আঁতকে উঠে জিজ্ঞেস করলো, রাজশাহী কেন? অফিসে কিছু সমস্যা হয়েছে, তাই যেতে হয়েছে।
একটা কথা জিজ্ঞেস করি? করো। আবির ভাই মেঘকে কবে বিয়ে করবেন? তানভীর উত্তর না দিয়ে চোখ নামিয়ে নিল। বন্যা পরপর আবার প্রশ্ন করল, কি হলো বলুন? তানভীর পকেট থেকে ফোন বের করে ধীর কণ্ঠে বলল, ভাইয়া কল দিচ্ছে, ওয়েট। তানভীর কল রিসিভ করে শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ ভাইয়া বলো। আবির শক্ত কণ্ঠে শুধালো, কোথায় আছিস? বন্যার সাথে দেখা করতে আসছিলাম। তোর বোন কোথায়? ভার্সিটিতে আসেনি? না। কি করে ও? সারাদিনে কতগুলো কল দিলাম, রিসিভ করার নাম নেই। নেটে পর্যন্ত আসছে না। ঘুমোচ্ছে বোধহয়। তুমি বলো, বড় আব্বু যে ঝগড়ার কথা বলছিল সেটা কি মিটছে? দেখ, কিসের ঝগড়া? 2 স্টেপে ঝগড়া লাগছে, তাও আবার ফুটবল খেলা নিয়ে। আব্বুর কানে কে খবর পাঠাইছে জানো, বিশাল কিছু হয়ে গেছে। তানভীর মলিন হেসে জিজ্ঞেস করলো, কবে আসবে? আসছি যেহেতু, এখন বললেই কাল চলে যেতে পারবো না। চাচু আগেই আসতে বলেছিল আমায়, আমিই পাত্তা দেইনি। এখন এমন সিচুয়েশনে আসতে হয়েছে যে চাইলেও কিছু বলতে পারছি না। 2-3 দিনের মধ্যে কাগজপত্রের ঝামেলা মিটিয়ে চলে আসব। আচ্ছা, সাবধানে থেকো। আবির শীতল কণ্ঠে বলল। তানভীর শোন, বাসায় গিয়ে সবার আগে তোর বোনকে বলবি আমায় কল দিতে। রাত থেকে কথা বলতে পারছি না, কল রিসিভ করছে না, কষ্ট লাগতেছে ভাই। তানভীর কিছু বলার আগে আবির বলল, তোদের বিরক্ত করার জন্য দুঃখিত। তানভীর বন্যার সাথে কিছুক্ষণ কথা বলে বন্যাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। আজও মুখলেস মেয়ের সাথে দেখা হয়েছে। ইদানিং তানভীরকে গলিতে ঢুকতে দেখলেই উনি রাস্তায় দাঁড়িয়ে তানভীরের জন্য অপেক্ষা করেন। তানভীর আসলে রাস্তা আটকে তানভীরকে নামিয়ে নিয়ে গিয়ে চা খেতে খেতে গল্প করেন। প্রথম প্রথম তানভীরের বিরক্ত লাগলেও এখন ব্যাপারটা বেশ ভালো লাগে। আবির সারাদিন অফিস শেষ করে টুকিটাকি শপিং করে বাসায় ফিরতে প্রায় 10টা বেজে গেছে। এর মধ্যে মেঘকে অনেকবার কল দিয়েছে, কিন্তু মেঘ কল রিসিভ করছে না। তানভীরও বাহিরে, হালিমা খানকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলেছে। মেঘের কথা জিজ্ঞেস করায় উনি শান্ত গলায় বলেছেন খেয়ে ঘুমিয়ে পড়েছে। কথাটা শোনা মাত্র আবিরের মন আরো বেশি খারাপ হয়ে গেছে। একটা মানুষ সারাদিন কিভাবে ঘুমাতে পারে? আবির ফ্রেশ হয়ে শুয়ে মেঘের ছবি দেখছে আর একটু পর পর কল দিচ্ছে। এমন করতে করতে এক সময় আবিরও ঘুমিয়ে পড়েছে। গতকালের মতো আজও ঘুম ভাঙার পর মেঘের নাম্বারে কল দিল, কিন্তু এবারও রিসিভ হলো না। বাসায় কল দিয়েও আশানুরূপ উত্তর পাইনি। হালিমা খান বলেছেন জানেন না, মালিহা খান বলেছেন হয়তো ভার্সিটিতে গেছে। এদিকে তানভীরকে কল দিচ্ছে, তানভীর সকাল থেকেই ব্যস্ত। তানভীরের ফ্রেন্ডের আম্মু অসুস্থ, সেখানেই দৌড়োদৌড়ি করছে। আবির রাজশাহী এসেছে ঠিকই, কিন্তু তার মন পড়ে আছে খানবাড়িতে। মেঘের সঙ্গে কথা বলতে পারছে না। ও কি করছে, কেমন আছে কিছুই জানতে পারছে না দেখে আবিরের মনের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। অফিসের কাজেও বিশেষ মনোযোগ দিতে পারছে না। টেবিলে কাগজপত্র ছড়িয়ে আনমনে ভাবছে, আমি এখানে আসায় মেঘ কি রেগে গেছে? এই জন্যই কি আমার কল রিসিভ করে না? কিন্তু মেঘ তো এমন না, ও রাগ করলেও আমার কলটা তো রিসিভ করতো। বিকেল দিকে অফিস থেকে বের হয়ে মেঘকে কল দিল। বরাবরের মতো এবারও রিসিভ হলো না। পরপর তানভীরকে কল দিল। তানভীর কল রিসিভ করতেই আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, কোথায় তুই? বাহিরে। কেন? বাসার কেউ কল রিসিভ করছে না। তোর বোনও রাগ করে বসে আছে। আব্বু পর্যন্ত রিসিভ করছেন না। আমি আর অপেক্ষা করতে পারতেছি না। আমি আব্বুকে ফোনেই সব বলে দিব। তুই বাসায় গিয়ে আব্বুকে ফোনটা দে। তানভীর রাশভারী কণ্ঠে বলল, বড় আব্বু এখন কথা বলার অবস্থায় নেই। কেন? কি হয়েছে? সিফাত ভাইয়া বাসায় আসছেন। হোয়াট? হোয়াই? আমি জানি না। আবির রাগে বলল, আব্বু গিয়ে নিয়ে আসছে? না না, বড় আব্বু কিছু জানেন না, হুট করেই চলে আসছে। এখন আর কি, রান্না করা হচ্ছে, খাইয়ে বিদায় দিবে বোধহয়। আবির কণ্ঠ 3 গুণ ভারী করে বলল, সিফাত বাসায় আসছে, অথচ আমায় কেউ জানায়নি কিছু। তুই বা বাহিরে কি করছিস? মেঘ কোথায়? আমি বনুকে নিয়ে বের হয়েছি। বের হয়েছিস মানে? কোথায় বের হয়েছিস? আর ফোনটা ওকে দে। বনু আমার পাশে নেই, ও পার্লারে গেছে, আর আমি একটা কাজে একটু দূরে চলে আসছি। বাসার পরিস্থিতি কি, আর হঠাৎ ওকে নিয়ে বের হতে হলো কেন? সব ঠিক আছে তো? আবিরের একের পর এক প্রশ্নে নাজেহাল তানভীর ঢোক গিলে ছোট করে বলল, সিফাত ভাইয়ার হাবভাব আমার সুবিধার লাগেনি। কি হয় বলা যায় না, তাই আগে ভাগেই বনুকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসছি। এখন ফোন সাইলেন্ট করে রেখে দিব। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল,
তোর বোনের জন্য কিছু না হয়। হুঁ। আবির বাসায় নেই আজ 3 দিন হতে চলল। এই 3 দিনে মেঘের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পায়নি আবির। তানভীরকে কল দিলে বেশিরভাগ সময় বাহিরেই পাওয়া যায়। আম্মুকে কল দিলে শুনে মেঘ ঘুমাচ্ছে, ছাদে, বাসায় নেই। মোজাম্মেল খানের সাথে টুকটাক কথা হলেও তেমন কিছু বলেন না উনি। এই 3 দিন কাটাতে আবিরের দম বন্ধ হয়ে আসছে। মেঘকে দেখার জন্য ভেতরটা ছটফট করছে। আবির এতদিন পর রাজশাহী আসায় গত 6 মাসে জমে থাকা মিটিং, প্রজেক্ট সহ সব ফাইল দেখতে হচ্ছে। হুট করে চলেও যেতে পারছে না। সবকিছু ঠিক থাকলে আজকে মেঘকে প্রপোজ করতো আবির। প্রপোজ করেই বাসায় সবার সামনে বিয়ের প্রস্তাব রাখতো। কিন্তু এগুলোর কিছুই হলো না। মেঘকে ছোটখাটোভাবে প্রপোজ করতে পারলেও বাসায় এখনো কিছু বলে উঠতে পারেনি। এদিকে মেঘেরও কোনো খোঁজ পাচ্ছে না। সারাদিন কল দিতে দিতে আবির ক্লান্ত হয়ে যাচ্ছে। গতকাল রাত থেকে তানভীরের সাথেও কথা হয়নি আবিরের। তানভীরের প্রচন্ড মাথা ব্যথা। ঔষধ খেয়ে সেই যে রাতে ঘুমিয়েছিল, এখনো উঠেনি। সিফাত কেন আসছিল, কি বলেছে, এগুলো জানতে আম্মু, মামনি, আব্বু, চাচু সবাইকে কল দিচ্ছে আবির। অথচ কেউ কিছু বলছে না। মালিহা খান বলেছেন উনি কিছু শুনেননি। আলী আহমেদ খানকে জিজ্ঞেস করায় উনি বরাবরের মতো বেশ কিছুটা সময় নিয়ে সিফাতের প্রশংসা করেছেন। বাসার এলোমেলো অবস্থা দেখে আবির ফুপিকে পর্যন্ত কল দিয়েছে, কিন্তু উনিও বিশেষ কোনো সমাধান দিতে পারলেন না। কারণ সিফাত নামক ছেলের ব্যাপারে আলী আহমেদ খানকে কিছু বললেই উনি রেগে যান। আবির অফিস থেকে সন্ধ্যার পরপর রুমে আসছে। সকালে মেঘ কল ধরছিল না দেখে রাগে রুম তছনছ করে রেখে গেছিল। সেসব এখন গুছাতে হবে। দিশা বিশা না পেয়ে কল দিল রাকিবকে। রাকিব কল রিসিভ করে শান্ত কণ্ঠে বলল, ঢাকা চলে আসছিস? না, ভাবছিলাম বিকেলে চলে যাব। তার মধ্যে 3-4টা পুরনো ফাইল বের করে দিয়েছে। এখন এগুলো না দেখে চলে গেলে আব্বু আবার রেগে যাবেন। আসার সময় এমনিতেই সরি টরি বলে আসছি, তাই ওনাকে রাগানোর মতো কাজ আর করা যাবে না। ও আচ্ছা, রাকিব শোন। হ্যাঁ বল। আমাদের বাসায় যাবি একটু? বাসার কি অবস্থা কিছু বুঝতে পারছি না। কারো সঙ্গে কথা পর্যন্ত বলতে পারছি না। তুই যাবি একটু? আমি কিভাবে যাব? তোর আব্বুকে আমি এমনিতেই খুব ভয় পাই। গেলেই 10টা কথা জিজ্ঞেস করবে, উত্তর দিতে পারবো না, তখন উল্টো বাঁশ খাবো। তার থেকে ভালো হয় তুই রাতটা কাটিয়ে ভোরে রওনা দিস। তুই বাসায় আসার আগেই আমি সেখানে উপস্থিত থাকবো। আবির কিছু বলতে পারলো না, মুখের ওপর কল কেটে দিয়েছে। 3 দিন পর আবির ঢাকায় ফিরেছে। বেলা 11টা 47 মিনিট। বাসার মানুষের সাথে 19 ঘন্টা যাবৎ কথা হয় না। আবির বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে বাড়ির দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো। পুরো বাড়ি আলোকসজ্জায় সজ্জিত। 4-5টা ছেলে খুব তাড়াহুড়োতে সেই সাজানো আলোকসজ্জা খুলতে ব্যস্ত। মাটিতে জিনিসপত্রের নাজেহাল অবস্থা। আবির গেইটের সামনে আসতেই দারোয়ান আঙ্কেল মলিন হেসে জিজ্ঞেস করলেন, বাবা ভালো আছো? আবির কোনো রকমে ভালো বলেই ভেতরে চলে গেল। ড্রয়িং রুমে কোনো মানুষ নেই। হালিমা খান রান্নাঘরে কি যেন করছেন। আবির আশেপাশে কাউকে না পেয়ে ব্যাগ ফেলে ছুটল মেঘের রুমের দিকে। ব্যস্ত হাতে ধাক্কা দিল মেঘের রুমের চাপানো দরজায়। রুম সম্পূর্ণ ফাঁকা। বিছানা টান টান করে বিছানো। এত গুছানো মেঘের রুম কখনো দেখেনি আবির। আবির একে একে সবগুলো রুম দেখতে লাগলো। তানভীর, মিম কেউ নেই। ছাদ পর্যন্ত ছুটে গেল আবির। কোথাও কারো অস্তিত্ব নেই। আবিরের নিঃশ্বাস এলোমেলো, চোখ জ্বলছে, ঠোঁট কাঁপছে। আবারও দৌড়ে নিচে আসলো। ততক্ষণে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান সোফায় এসে বসেছেন। আলী আহমেদ খান আবিরকে আর চোখে দেখে স্বাভাবিক কণ্ঠে বললেন, কখন আসছো? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? আলী আহমেদ খান কপাল কুঁচকে ভারী কণ্ঠে বললেন, তুমি কি আমার কথা বুঝোনি? আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি কখন আসছো। আবিরের শরীর ঘামছে। সারা বাড়ি ছুটে এসে এখন স্থির হতে পারছে না। ঘন ঘন শ্বাস ছেড়ে পূর্বের তুলনায় আরো ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি জিজ্ঞেস করছি মেঘ কোথায়? ও যেখানে থাকার সেখানে আছে। মানে কোথায় ও? মোজাম্মেল খান এবার মৃদুস্বরে বললেন, শ্বশুর বাড়িতে। কথাটা কর্ণকুহরে প্রবেশ মাত্রই আবিরের মাথা চক্কর দিয়ে উঠেছে। মনে হচ্ছে মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছে। চোখে সবকিছু অন্ধকার দেখছে। আবির রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আপনারা কি ফাজলামি করছেন আমার সাথে? মোজাম্মেল খান তপ্ত স্বরে বললেন, গলা নামিয়ে কথা বলো। তোমার সাথে কি আমাদের ফাজলামো করার সম্পর্ক?
আবিরের কানে কিছুই ঢুকছে না, অনবরত মাথা ঘুরছে আবিরের। রাগে গজগজ করতে করতে বলল, মেঘের বিয়ে হতে পারে না। আমার মেঘ কোথায়? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, কেন হতে পারে না? তুমি আমাকে 6 মাস সময় দিয়েছিলে, সেই 6 মাস পেরিয়ে গেছে, তাই আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। আবিরের দু চোখ টকটকে লাল হয়ে আছে, কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে, পরনে শার্ট ভিজে একাকার অবস্থা। আবির দু হাতে চোখ মুখ মুছে গুরুতর কণ্ঠে শুধালো, তানভীর কোথায়? মোজাম্মেল খান ঠান্ডা কণ্ঠেই বললেন, মেঘের সঙ্গে গেছে। আবির দুর্বোধ্য দৃষ্টিতে আলী আহমেদ খান ও মোজাম্মেল খানকে দেখছে। ওনাদের স্বাভাবিক মুখভঙ্গি দেখে আবির কৃষ্ণলাল চোখ দুটো আগ্নেয়গিরির লাভার ন্যায় রক্তাভ বর্ণ ধারণ করেছে। বুকের বাম পাশে বক্ষপিঞ্জরে আবদ্ধ প্রায় 300 গ্রামের হৃৎপিণ্ড দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আচমকা দুঃস্বপ্নগুলো মস্তিষ্কে হুমড়ি খেয়ে পড়েছে। এলোপাথারি ছুটছে ভয়ঙ্কর সব নিষিদ্ধ চিন্তা। চোখের সামনে বারবার মেঘের আদুরে আদলখানা ভাসতেছে। 19 ঘন্টা ধরে ঠিকমতো খাওয়া নেই আবিরের। বাসার কারো সাথে কোনো যোগাযোগও ছিল না। তানভীরকে শখানেক কল দিয়েছে, কিন্তু রিসিভ হয়নি একটা কলও। বাসার এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি দেখে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগছে। আবির দু হাতে মাথা চেপে অগ্নিঝরা কণ্ঠে চিৎকার করল, আমি কিছু বিশ্বাস করি না, সত্যি করে বলুন, মেঘ কোথায়? মোজাম্মেল খান রাগী স্বরে বললেন, এক কথা তোমাকে কতবার বলতে হবে? হালিমা খান ডাইনিং টেবিলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। বাড়িতে আর একটা মানুষও নেই। বাহিরে ডেকোরেশনের লোকজনদের হাউখাউ শোনা যাচ্ছে। আবির ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। আশেপাশে তাকিয়ে জোরে শ্বাস টেনে শক্ত কণ্ঠে বলল, যতক্ষণ না আপনারা সত্যি কথা বলছেন ততক্ষণ আমি এক কথাই জিজ্ঞেস করব। সত্যি এটাই, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আর আমার মেয়ে সুখে আছে। আবিরের হৃদস্পন্দন থেমে গেছে। পরপর অপ্রতিভ কণ্ঠে বলে উঠল, কোন সুখে কথা বলছেন আপনি? ওর জীবনের সব সুখ জড়িয়ে আছে আমার সাথে। মেঘ শুধু আমার, ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আপনারা যে মিথ্যা নাটকটা সাজিয়েছেন, সেই নাটকের মঞ্চ ভেঙে আমি আমার মেঘকে ঠিক আমার করে নেব। মোজাম্মেল খান আর কিছু বললেন না। উনি সোফায় হেলান দিয়ে বসে আছেন। আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে বলে উঠলেন, কি সব আবল তাবল কথা বলছো? তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? আবির ভেজা কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, আমার মাথা নষ্ট হয়ে গেছে। আপনাদের এই তালবাহানা আমি আর নিতে পারছি না। আব্বু চাচু, আমি আপনাদের দুজনকেই বলছি, আমি মেঘকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমার জীবনের সবটুকু জুড়েই শুধু মেঘের অবস্থান। ওকে ছাড়া আমি আমার পৃথিবী কল্পনা করতে পারবো না। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ মেঘকে আমায় দিয়ে দেন। আমি ওকে রানী বানিয়ে রাখবো। আমি ওর গায়ে কোনোদিন কোনো আঁচড়ও পড়তে দিব না, প্লিজ। আলী আহমেদ খান কপাল গুটিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন, তুমি মেঘ মামনিকে ভালোবাসো এটা কোনোদিন বলেছো আমাদের? এখন এসব বলে কোনো লাভ নেই। তুমি তোমার জীবনে ফোকাস করো। মেঘ মামনি তার জীবন নিয়ে খুব ভালো আছে। প্রায় 5-7 মিনিট আবির আর আলী আহমেদ খানের কথোপকথন চলল। আবিরের রাগ নিয়ন্ত্রণের বাহিরে, তবুও বারবার নিজেকে সান্ত্বনা দিচ্ছে, মনকে বুঝাচ্ছে মেঘের কিছু হয়নি, সব ঠিক আছে, মেঘের বিয়ে হতেই পারে না। তানভীর সবকিছু সামলে নিয়েছে। আবির শান্ত থাকলেও আলী আহমেদ খান বেশ ক্ষুব্ধ। মোজাম্মেল খান ফোন হাতে নিয়ে নিশ্চুপ বসে আছেন। আলী আহমেদ খান একাই আবিরের সাথে কথা কাটাকাটি করছেন। বাবা ছেলের মাঝে হালিমা খানও কিছু বলতে পারছেন না। আবির এক পর্যায়ে হালিমা খানের কাছে ছুটে গেল। শীতল চোখে হালিমা খানের দিকে তাকিয়ে হিমশীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, মামনি, তুমি তো জানো মেঘ কোথায়, প্লিজ বলো। বিশ্বাস করো, আমি তোমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। আবিরের চোখে পানি জমে আছে। হালিমা খান আবিরের কবজিতে হাত রেখে শীতল চোখে তাকালেন। কিছু বলার আগে আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তুমি কি আমাদের মরার ভয় দেখাচ্ছ? এক মেয়ের জন্য তুমি মরে যাবে? আবির রাগান্বিত কণ্ঠে চেঁচালো, আব্বু, মেঘ এক মেয়ে না, ও আমার জীবনে আসা একমাত্র মেয়ে, যার জন্য আমি যা খুশি করতে পারি। আজ আমি যে অবস্থানে আসছি সবটাই তার জন্য। গত 9টা বছর বুকের ওপর পাথর রেখে নিজের আবেগকে চেপে রেখেছি, নিজেকে প্রতিষ্ঠিত করেছি শুধুমাত্র আপনাদের চোখে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য, আর সেই যোগ্যতা দিয়ে মেঘকে আমার করে নেওয়ার জন্য।
আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, এখন এগুলো বলে আর কি হবে? তার থেকে বরং ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো। তোমার এই অবস্থা চোখে দেখা যাচ্ছে না। আবির দীর্ঘ নিঃশ্বাস ফেলে শরীরের সবটুকু শক্তি দিয়ে চিৎকার করলো, আমি অন্য কিছু শুনতে চাচ্ছি না, শুধু বলুন আমার মেঘ কোথায়? আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে বললেন, মেঘ এখন আর তোমার নেই। কথাটা কানে ঢোকা মাত্র আবিরের ডান হাতের কবজি দিয়ে টেবিলের ওপর থাকা কাঁচের জগে শক্ত করে ধাক্কা মেরে মাত্রাতিরিক্ত রাগে চিৎকার করলো, মেঘ আমার মানে আমারই, আমৃত্যু মেঘ আমারই থাকবে। আবিরের শক্ত হাতের ধাক্কায় পানি ভর্তি কাঁচের জগ সাথে থাকা দুইটা গ্লাস ফ্লোরে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে হুমকি দিলেন, জিনিসপত্র ভাঙচুর করছো কেন? তুমি কি? আবিরের অগ্নিঝরা দুচোখ দেখে থেমে গেলেন স্বয়ং আলী আহমেদ খান। আবিরের হৃদয় ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। প্রথম দিকে বিষয়টা সেভাবে গুরুত্ব দেয়নি আবির, কিন্তু আব্বুর অনবরত অসন্তোষজনক কথায় আবির আর টিকতে পারছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, গতকাল থেকে খাওয়া নেই, শরীরে তেমন জোরও পাচ্ছে না, ঠিকমতো কথাও বলতে পারছে না। আবারও আলী আহমেদ খান আর মোজাম্মেল খানের দিকে স্তব্ধ চোখে তাকিয়ে আছে। মোজাম্মেল খান এখন নির্বাক, যেন এখানে কিছুই ঘটেনি বা ঘটছে না। উনি গভীর মনোযোগ দিয়ে ফোন দেখছেন। আলী আহমেদ খান কপালে ভাঁজ ফেলে আবিরকে দেখছেন। আবির কিছু বলতে গিয়েও থেমে গেল। অকস্মাৎ এলোপাথারি ছুটল নিজের রুমের দিকে। 1 মিনিটের মধ্যে পুনরায় নিচে নামলো। দুহাত পেছনে রেখে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, মেঘ কোথায় বলুন, নয়তো। মোজাম্মেল খান ফোন থেকে চোখ সরিয়ে আবিরের দিকে তাকালেন। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন, নয়তো কি, মরে যাবে? জি। মোজাম্মেল খান দীর্ঘ সময় পর মুখ খুললেন, ছোট করে বললেন, আবির মাথা ঠান্ডা করো, আমি পারছি না চাচ্চু, মেঘকে। আবিরের কথা সম্পূর্ণ হবার আগে আলী আহমেদ খান রাগী স্বরে বললেন, ঠিক আছে, মরে যাও। মোজাম্মেল খান তপ্ত স্বরে বলে উঠলেন, কি বলছো কি ভাইজান? আবির নিরেট দৃষ্টিতে আব্বুর মুখের পানে চেয়ে আছে। আলী আহমেদ খানও বরাবরের ন্যায় কঠোর রূপে বসে আছেন। অপ্রত্যাশিতভাবে আবির পেছন থেকে হাত সামনে এনে কপালের পূর্বাদেশে রিভলভার ধরে মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে তেজপূর্ণ কণ্ঠে বলল, 10 মিনিটের মধ্যে মেঘ আমার সামনে না আসলে। বাকি কথা বলার আগে আলী আহমেদ খান আঁতকে উঠে বললেন, কি হচ্ছে কি? তুমি কি পাগল হয়ে গেছো? আবিরের হাতে রিভলভার দেখে আলী আহমেদ খান, মোজাম্মেল খান আর হালিমা খান একসঙ্গে কেঁপে উঠলেন। সবার চোখে আতঙ্ক। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এতগুলো বছর যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি, যাকে নিজের সবটুকু সামর্থ্য দিয়ে আগলে রেখেছি, তাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। হয় মেঘকে এনে দিবেন, নয়তো আমার লাশ দাফনের ব্যবস্থা করবেন। মোজাম্মেল খান মেরুদণ্ড সোজা করে বসে চটজলদি তানভীরকে কল দিচ্ছেন আর উদ্বিগ্ন কণ্ঠে বলছেন, আবির প্লিজ, তুমি মাথা ঠান্ডা করো, মেঘ এখনই আসতেছে। আলী আহমেদ খান আবিরের কাছে যেতে নিলে আবির দুপা পিছিয়ে তপ্ত স্বরে বলল, আমাকে আটকানোর চেষ্টা করবেন না প্লিজ। মোজাম্মেল খান আলী আহমেদ খানকে টেনে সোফায় বসে অত্যন্ত নমনীয় কণ্ঠে বললেন, আবির, আমি জানি তুমি এত দুর্বল মন মানসিকতার ছেলে নও, ভাইজানের মতো তুমিও খুব বিচক্ষণ, তাই বোকার মতো এমন কোনো কাজ করো না যেটা তোমার সাথে সাথে এই পরিবারের সব সুখ শান্তি নষ্ট করে দেয়। আবিরের দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, গলা অবধি শুকনো মুখ, তবুও জিভ দিয়ে ঠোঁট ভেজানোর চেষ্টা করলো। মোজাম্মেল খানের দিকে অদম্য দৃষ্টিতে তাকিয়ে সুস্থির কণ্ঠে বলতে শুরু করলো, চাচু, আপনি আমাকে যতই চতুর ভাবুন না কেন, সত্যি এটাই আমি বড্ড বোকা। যখন 6 বছরের অবুঝ মেয়েটা আকুল কণ্ঠে আমায় বলেছিল কখনো আমায় ছেড়ে যেতে পারবা না, আমিও বোকার মতো তাকে শুয়ে প্রমিস করেছিলাম, যাই হয়ে যাক না কেন আমি বেঁচে থাকলে কোনোদিনও ওকে ছেড়ে যাব না। আমি যদি বোকা না হতাম তাহলে সেদিন ওকে প্রমিস করতাম না, আর আজ আপনাদের সামনে চিৎকার করে বলতামও না যে আমার ওকে লাগবে। হয়তো আমার জীবনটা মেঘকেন্দ্রিক হতোই না, আর আমার জন্য আপনাদের এত বছরের ইতিহাস, ঐতিহ্য, মান সম্মান এভাবে নষ্ট হতো না। আবির শ্বাস ছেড়ে আলী আহমেদ খানের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আব্বু, আমি সত্যি দুঃখিত। আপনার মতো একদম বিচক্ষণ মানুষের সন্তান হয়েও আমি এত বোকা হয়েছি। নয়তো একটা মেয়ের জন্য নিজের জীবন দিতে একবার হলেও ভাবতাম।
সব সময় আপনিই বলে এসেছেন, কখনো কাউকে কথা দিলে নিজের জীবন থাকা পর্যন্ত সেই কথা রাখার চেষ্টা করতে হয়। যেই মেঘের মোহে জর্জরিত আবিরের হৃদয়, সেই মেঘকে দেয়া কথা রাখতে না পারলে আমার এই জীবন রাখার কোনো প্রশ্নই আসে না। আমি না হয় বোকা হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করব। আবিরের দু চোখ বেয়ে সছন্দ গতিতে অশ্রু গড়িয়ে পড়ছে। আবিরের মুখের পানে তাকিয়ে হালিমা খান নীরবে কাঁদছেন। আলী আহমেদ খান অবাক লোচনে ছেলের মুখের পানে চেয়ে আছেন। এই আবিরকে উনি চিনতে পারছেন না। বোধশক্তি হওয়ার পর থেকে আবিরকে কোনোদিনও এভাবে কাঁদতে দেখেননি তিনি। আলী আহমেদ খান নিজের বন্ধু মহলে বরাবরই নিজের ছেলেকে একজন সাহসী, বুদ্ধিমান, প্রিয় মানসিকতার মানুষ হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। আজ আবিরের এই রূপ দেখে নিজেই আঁতকে উঠেছেন। মোজাম্মেল খানের চোখ ছলছল করছে। অতি সন্তর্পণে নিজের চোখ মুছে নিয়েছেন। আবির চোখ ঘুরিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, 10 মিনিট সময় শেষ। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান একসঙ্গে ঘড়ির দিকে তাকালেন। মোজাম্মেল খান ব্যস্ত হাতে তানভীরকে কল দিচ্ছেন। আলী আহমেদ খান আবিরকে বোঝাতে ব্যস্ত। আবির ঘড়ির দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি এখন থেকে 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে মেঘ আমার চোখের সামনে না আসলে 1। মোজাম্মেল খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, ওরা চলে আসছে, প্লিজ থামো। 2। মোজাম্মেল খান আর্তনাদ করছেন। অকস্মাৎ আলী আহমেদ খানের নজর মেইন গেটের দিকে পড়ে। মেইন গেট থেকে কিছুটা ভেতরে মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। প্রশস্ত আখিতে উদ্বেগ স্পষ্ট। ঘন ঘন শ্বাস ফেলছে। মেঘ এসেছে আরো কয়েক সেকেন্ড আগে। আবিরের মাথায় রিভলভার দেখে বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা প্রচণ্ড বেগে দপদপ করে কাঁপছিল। কয়েক সেকেন্ডেই মস্তিষ্কে একের পর এক ঘটনা ঘুরপাক খাচ্ছিল। আজ থেকে আরো 7-8 মাস আগে মিনহাজ বলেছিল আবিরের কাছে রিভলভার আছে। মেঘ তখন মিনহাজকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল, ইচ্ছেমতো ঝেড়েছিল। আজ চোখের সামনে সেই দৃশ্য দেখে মেঘের দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে কেউ শক্ত হাতে গলা চেপে ধরে আছে। নিঃশ্বাস ফেলতে পারছে না, এমনকি জোরে চিৎকার করে কিছু বলতেও পারছিল না। আলী আহমেদ খানের নজর পড়তে উত্তেজিত কণ্ঠে বললেন, ওই তো মেঘ। আবির পূর্বের ন্যায় রিভলভার ধরে ঘাড় ঘুরালো। সহসা নজর আটকালো এক অপরূপার পানে। বিস্ময় সমেত তাকালো আবির। মোহনীয় সেই দৃষ্টি। মেঘের পরনে গাঢ় হলুদ আর রানী গোলাপি পাড়ের শাড়ি, কাঁচা ফুলের গহনায় পুরো গা ভর্তি। কপালের ঠিক মাঝ বরাবর একটি গাঢ় গোলাপি রঙের জারবেরা ফুলের কারণে মেঘের মায়াবী আদল আরো বেশি রমণীয় লাগছে। মুখে বেশ ভারী মেকআপ, মনোমুগ্ধকর চোখ আর ঠোঁটের আর্ট দেখে আবির কয়েক মুহূর্তের জন্য অবিক্ষুব্ধ হয়ে রইল। অন্যমনস্কতায় আবিরের দু চোখ বেয়ে তখনও নিরবধি অশ্রু ঝরছে। অলিখিতভাবে হাত থেকে রিভলভার পড়তে আবির আত্মজ্ঞানে ফিরল। মেঘ তখনও পাথরের মতো ঠায় দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খানের ঠোঁটে কিঞ্চিৎ হাসি ফুটলেও আলী আহমেদ খান গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছেন। আবির অব্যাহতভাবে ছুটল। মেঘের ঠিক সামনে গিয়ে দুহাঁটু ভর করে ফেলে ধপ করে বসে পড়ল। অকস্মাৎ মেঘের পেট বরাবর বলিষ্ঠ হস্তে ঝাপটে ধরে উচ্চস্বরে কান্না শুরু করলো। আবিরের নিরন্তর কান্না দেখে মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। পরপর আব্বু, বড় আব্বু আর ঘাড় ঘুরিয়ে আব্বুর পানে তাকালো। সকলেই নির্বাক চোখে তাকিয়ে আবিরের কান্নার গভীরতা বোঝার চেষ্টা করছেন। মেঘের ভেতরে চলমান তোলপাড় সামলে নিজেকে শান্ত করে চোখ নামিয়ে আবিরের পানে তাকিয়ে মোলায়েম হাতে আবিরের মাথা জড়িয়ে ধরল। মেঘের আদরে স্পর্শে আবির যেন কিছুটা স্বস্তি পেল। নিজের সর্বশক্তি দিয়ে মেঘকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের কান্নার শব্দে মেঘের বুকের ভেতর ভয়ঙ্কর কম্পন শুরু হয়ে গেছে। মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে আকুল কণ্ঠে বলল, আপনি কাঁদবেন না প্লিজ। আবিরের কান্না থামার নামই নিচ্ছে না। গত 3-4 দিন বুকের ভেতর যে ঝড় চলছিল, সেই ঝড়ের সমাপ্তি ঘটছে আজ। কাদম্বিনীকে দেখার প্রবল আকাঙ্ক্ষা, কণ্ঠ শোনার প্রখরতা, ছুঁয়ে দেখার উমেদ আবিরের অস্তিত্বকে উধাও করে তুলেছিল। তার উপর বাসার অবস্থা দেখে সারা জীবনের জন্য ইহজগতের সমস্ত মায়া ত্যাগ করতে বসেছিল। মেঘ বারবার ঢোক গিলছে। বুক ঘুরে কান্না বেরিয়ে আসার উপক্রম হলো। অকস্মাৎ তানভীর বাহির থেকে এসে মেঘের কাঁধে হাত রেখে উষ্ণ স্বরে বলল, চোখ বেয়ে যদি 1 ফোঁটা পানি পড়ে আর কিঞ্চিত মেকআপও নষ্ট হয় তাহলে তোর খবরই আছে। 2 ঘন্টা রাস্তায় বসে থেকে তোকে সাজিয়ে নিয়ে আসছি। আমি কিন্তু আর পার্লারে নিয়ে যেতে পারবো না। মেঘ তানভীরের মুখের পানে চেয়ে মৃদু হাসার চেষ্টা করলো। তানভীর সামনে গিয়ে যেই ফ্লোর থেকে রিভলভার উঠাতে যাবে,
অমনি আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, এটা আমায় দাও। এইটুকু ছেলের হাতে এসব থাকতে হয় না। আজ থেকে এটা আমার কাছেই থাকবে। তানভীর রিভলভার উঠিয়ে আবিরকে এক পলক দেখে নিল। তার অবস্থা দেখে মনে হচ্ছে সে এখন এই জগতে নেই। বড় আব্বুর কথা মতো তানভীর রিভলভার বড় আব্বুর হাতে দিয়ে দিল। মোজাম্মেল খান কপট দুষ্টুমির স্বরে বললেন, ভাইজান, তুমি যেন কেন কিনছিলা? আর কত বছর বয়সে কিনছিলা? আমি রাজনীতি করতাম, অনেকের সাথেই শত্রুতা ছিল, তাই নিজের নিরাপত্তার জন্য কিনেছিলাম। বয়স যতই হোক সেটা বড় বিষয় না। মোজাম্মেল খান হেসে বললেন, তোমার নিরাপত্তার প্রয়োজন আছে, আর আমার মেয়ের জামাইয়ের কি নিরাপত্তার প্রয়োজন নেই? আমার একমাত্র মেয়েকে দিয়ে দিচ্ছি, নিরাপদে রাখতে না পারলে বুঝাবো পরে। তানভীর দুই ভাইয়ের কথা শুনে মুখ চেপে হাসছে। আবির তখনও মেঘকে জড়িয়েই বসে আছে। মোজাম্মেল খানের কণ্ঠে আমার জামাই শব্দটা কানে বাজতেই আবিরের কান্না কমে এসেছে। আলী আহমেদ খান চাপা স্বরে বললেন, আজই আমার ছেলেকে নিজের জামাই বলতে শুরু করে দিয়েছিস? মোজাম্মেল খান সশব্দে হেসে বললেন, আমার আরো আগে থেকেই জামাই ডাকা উচিত ছিল, শুধুমাত্র তোমার মন খারাপ হবে ভেবে এতদিন ডাকিনি। চ্যালেঞ্জ তো সেই কবেই জিতে গেছি আমি। আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন, চ্যালেঞ্জ জিতেছিস বলেই যে এতদিন এত খোঁজা দিয়েছিস আমায়, আর আমি চুপচাপ সহ্য করেছি? কিন্তু তোকে আমি আগেই বলেছিলাম, চ্যালেঞ্জ তুই জিতলেও আমি হার মানব না। দেখলি তো, আমি হার মানিনি, আর মানবও না। আর একটা কথা, খুশি হইতেছিস হ, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে আর খোঁচাতে আসিস না। দোয়া কর যেন তোর জিত হারে পরিণত না হয়। আলী আহমেদ খান পুনরায় গিয়ে সোফায় বসলেন। মোজাম্মেল খান পেছন পেছন যেতে যেতে শুধালেন, তুমি কি বলতেছো ভাইজান? বুঝিয়ে বলো। তানভীর কিছু বলতে যাবে তখনই মিম, আদি, আইরিন, আরিফ, জান্নাত, আসিফদের হইচই শুনতে পেল। আকলিমা খান, মাহমুদা খান, ইকবাল খান একসঙ্গে বাসায় ঢুকেন। ইকবাল খান প্রথমে ঢুকে আবির মেঘকে দেখেই গলা খাকারি দিয়ে বললেন, আবির, আশেপাশে ছোট ভাই বোনেরা আছে। মিমদের হই হুল্লোড়ের শব্দ কানে ঢুকতেই আবির মেঘকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। জান্নাত, আসিফ, আরিফ মিটিমিটি হাসছে। তারাও যে দেখেছে চোখ মুখের ইশারায় সেটা বোঝাচ্ছে। ওদের সবার হাতে বেশ কয়েকটা করে শপিং ব্যাগ। মালিহা খান সবার পেছনে ছিলেন। উনি ভেতরে এসে আবিরের চোখে পানি দেখে এগিয়ে গেলেন। ছেলের চোখ মুছতে মুছতে ঠান্ডা কণ্ঠে বললেন, কাঁদছিস কেন? আলী আহমেদ খান সবাইকে এক পলক দেখে মালিহা খানকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এত দেরি করে আসলে কেন? আর কিছুক্ষণ আগে আসলেই ছেলের করুণ পরিণতি দেখতে পারতে। তখন তুমিও ছেলের মতো বসে বসে কান্না করতে। আবির শীতল কণ্ঠে বলল, আম্মু, তুমিও কি জানতে? জানতাম, তবে এত কিছু জানতাম না। গতকাল সন্ধ্যার পর তোর আব্বু সবাইকে ডেকে হুট করে তোর আর মেঘের বিয়ের কথা বলে বসলেন। কারো কোনো আপত্তি আছে কিনা জিজ্ঞেস করলেন। যেখানে তোর আব্বু নিজে থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন আর ঘরের মেয়ে ঘরে থাকবে, এতে আমাদের তো খুশি হওয়ারই কথা। তারপরও আমার তোকে নিয়ে একটু ভয় ছিল, তুই রাজি হবি কিনা। তখন তোর আব্বু বলল তোর মতামত জেনেই উনি সিদ্ধান্ত নিয়েছেন, তাই আমিও রাজি হয়ে যাই। তোর আব্বু সবাইকে শর্ত দেন, যেন তুই আসার আগ পর্যন্ত বাসার কেউ কোনোভাবে তোকে কিছু না জানায়। তুই তো জানিস ওনার কথা অমান্য করা আমার পক্ষে সম্ভব না, তাই তোকে কিছু জানাতে পারিনি। মালিহা খান শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে আবিরকে আবারও জিজ্ঞেস করলেন, তুই মেঘকে বিয়ে করতে রাজি তো, নাকি অন্য কাউকে পছন্দ করিস? আবির শীতল চোখে মালিহা খানের মুখের পানে তাকিয়ে রইল। মালিহা খান যে এসবের কিছুই জানেন না এটা বুঝতে সময় লাগলো না। আবির কিছু বলার আগে আলী আহমেদ খান পকেট থেকে একটা ফোন বের করে টেবিলের উপর রাখতে রাখতে মেকি স্বরে বলে উঠলেন, যে ছেলে 5146 মিনিটে 5738 বার কাউকে কল দিতে পারে, তাকে তুমি জিজ্ঞেস করছো সে বিয়ে করতে রাজি আছে কিনা? কি সুন্দর দৃশ্য! মালিহা খান কপাল গুটালেন। মোজাম্মেল খান আশ্চর্য নয়নে তাকালেন। আবির ভ্রুকুচকে এগিয়ে গেল সোফার কাছে। পিছু পিছু মেঘও এগিয়ে গেল। মালিহা খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, কিসের 5000 কত মিনিট, আর 5000 কত কলের কথা বলছেন? কি হয়েছে? আলী আহমেদ খান ফোনটা হাতে নিয়ে সবাইকে দেখিয়ে বললেন, এই যে ফোনটা, এটা মেঘ মামনির ফোন। গত 3-4 দিন যাবৎ আমার কাছে রেখেছিলাম। একবার ভেবেছিলাম বন্ধ করে রাখবো,
কিন্তু ছেলেকে পরীক্ষা করতে ফোনটা ইচ্ছে করেই খুলে রাখছিলাম। বিশ্বাস করবা না, মিনিটে 2-3 বার করে কল দেয়। আর আমি ফোনের দিকে তাকিয়ে কেবল ভাবছিলাম, এই পাগল ছেলে আমার হতে পারে না। সবার নজর আবিরের দিকে। আবির কিছুটা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিয়েছে। মেঘ ফিসফিস করে বলল, আমি ভাবতেও পারিনি আপনি এত কম কল দিবেন। অন্ততপক্ষে 10,000 কল আশা করেছিলাম। আবির ভ্রু কুঁচকে ভারী কণ্ঠে বলল, মুখটা বন্ধ রাখুন, নয়তো আপনার কপালে দুঃখ আছে। মালিহা খান উত্তেজিত কণ্ঠে বললেন, আবির তাহলে মেঘকে আগে থেকেই পছন্দ করে? মোজাম্মেল খান ঠাট্টার স্বরে বললেন, ভাবি, আমি এই কথাটাই ভাইজানকে গত 1 বছর যাবৎ বুঝাচ্ছিলাম, কিন্তু উনি কিছুতেই বুঝতে চাচ্ছিলেন না। ওনার একটাই কথা, ওনার ছেলে এমন কাজ করতেই পারে না। ভাইজান কেমন মানুষ এটা তো আপনার অজানা নয়। আবির মেঘ দুজনে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। বাকিরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছেন। মালিহা খান অবাক চোখে তাকিয়ে বলে উঠলেন, 1 বছর? মোজাম্মেল খান তপ্ত স্বরে বলতে শুরু করলেন, আমি 1 বছরের আরো 3-4 মাস আগে জানতে পেরেছি। আমার এক বন্ধু একদিন আমাকে আবির আর মেঘের একটা ছবি পাঠিয়েছিল। সে আবিরকে চিনতে পারেনি। মেঘকে এক ছেলের সাথে দেখে আমাকে জানানোর জন্য ছবিটা পাঠিয়েছিল। ছবিটা দেখে আমার অবশ্য ওই রকম কিছু মনে হয়নি, কিন্তু মেয়ের বাবা যেহেতু, তাই মনে একটু সন্দেহ ঢুকেছিল। যেখানে আবির বাসায় মেঘের সাথে ঠিকমতো কথা বলে না, যতটুকু বলে সেটাও বড় ভাইয়ের মতো ফর্মাল কথাবার্তা, সেখানে আড়ালে সে আমার মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই থেকে আমি পর্যবেক্ষণ শুরু করলাম। আবিরের হালচাল বুঝতে বেশি সময় লাগলো না। মেঘ মিম দুজনের প্রতি আবির যথেষ্ট পজিটিভ, কিন্তু মেঘের প্রতি একটু বেশি। সারা দুনিয়ার খবরেও তার বিশেষ মনোযোগ নেই। যেই মেঘের বিষয়ে কথা ওঠে অমনি সে মনোযোগী শ্রোতা হয়ে যায়। আজ পর্যন্ত আবির হাতে গোনা 2-1 দিন মেঘকে বাসা থেকে বাইকে নিয়ে বেরিয়েছে, অথচ সে প্রায়ই মেঘকে নিয়ে শহর ঘুরে। 2-1 বার আমি নিজের চোখে দেখেছি। তাদের রাস্তায় দেখে আমি বাসায় এসে তাদের জন্য অপেক্ষা করতাম, কিন্তু মেঘ আসলেও সাথে আবির থাকতো না। আমার বন্ধু, ছোট ভাই, বড় ভাই যারা আমার মেয়েকে চিনে, তাদের সাথে দেখা হলেই বলতো, তোর মেয়েকে এখানে দেখেছি, ওখানে দেখেছি, সাথে তোর ভাইপো ছিল। ভাইজানকে বলায় উনি বিষয়টা পাত্তাই দেননি, উল্টো আমায় যা খুশি বলেছেন। ওই রকম শক্ত প্রমাণ ছিল না বলে আমিও অনেকদিন ভাইজানকে কিছু বলতে যাইনি। হঠাৎ একদিন আমি অফিস থেকে ফিরছিলাম, সন্ধ্যার পর হয়ে গেছিল। দেখলাম আমাদের বাসা থেকে কিছুটা দূরে মেঘ আবিরের বাইক থেকে নামছে। আমি আনমনে সেখানে দাঁড়িয়ে পড়লাম। সামনেই বাসা, এখানে নামার কারণ খুঁজে পেলাম না, তবুও তাকিয়ে রইলাম। মেঘ বাসার গেট পর্যন্ত ঢুকতে আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেছে। আমাকে দেখেছে কিনা জানি না, কিন্তু সেদিন আমি আমার সন্দেহর সত্যি প্রমাণ পেয়ে গিয়েছিলাম। বাধ্য হয়ে ভাইজানকে বিস্তারিত ঘটনা খুলে বললাম, কিন্তু উনি পূর্বের ন্যায় একই আচরণ করলেন। ওনার চোখে ওনার ছেলে নিষ্পাপ। ওনার একটাই কথা, আবির এমন ছেলেই না।